গুড মর্নিং মাই ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যানিমাইডু ক্লাসেস। আশা করি সবাই ভালো আছো, সবাই পড়াশোনা মন দিয়ে করছো। তো আমি আজকে ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টারে, যেটা আমি আগের দিন স্টার্ট করেছিলাম, ফার্স্ট পার্টে আমি মোটামুটি 19 শতকে মানে নবজাগরণ রিলেটেড ভিডিওটা বানিয়েছিলাম। আর তার সাথে বলেছিলাম যে বাংলা যেটা আর কি সমাজ ব্যবস্থা বা বাংলা সমাজের প্রতিফলন রূপে বিভিন্ন যে গ্রন্থ, যে পত্রিকাগুলো আছে, সেগুলোর ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যেমন বামাবদিনী, হিন্দু প্যাট্রিয়ট, তারপরে হচ্ছে নীলদর্পণ নাটক, হুতম প্যাঁচার নকশা, এগুলো নিয়ে আমি ডিসকাস করে দিয়েছি পুরোপুরি। তো এই ভিডিওটা তোমরা দেখে নিও। আর আজকে আমি সেকেন্ড পার্ট। তো এখানে আমি মোটামুটি ওই যে মনীষীগুলো আছে বাংলার, তো তাদের সমাজে তাদের গুরুত্ব, তারা কি করেছিল না করেছিল, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী, যে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক যে দ্বন্দ্বটা। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, প্রাচ্য বলতে আমরা কি বুঝি? প্রাচ্য বলতে দেশীয় ব্যাপার স্যাপার, ঠিক আছে, এখানে বিদেশি কোনো ছাপ নেই। আর প্রাচ্য বলতে পাশ্চাত্য বলতে কি বুঝবো? পাশ্চাত্য বলতে বিদেশি যে ব্যাপারগুলো, ঠিক আছে, সেটা ভাষা হতে পারে, সেটা পোশাক হতে পারে, যে কোনো জিনিস। তো এখানে যেটা হচ্ছে শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। তার মানে প্রাচ্য মানে দেশীয় ভাষায় শিক্ষা গ্রহণ, আর পাশ্চাত্যবাদী মানে হচ্ছে তোমার বিদেশি ভাষা মানে ইংরেজি, বিশেষ করে সেই ভাষাটার উপর জোর দেওয়া। তো এখানে দুটো গোষ্ঠীতে ডিভাইড হয়ে গেছিল, ভাগ হয়ে গেছিল। তো প্রথমে আমরা প্রাচ্যবাদী গোষ্ঠীর মধ্যে কারা কারা ছিলেন তাদের নাম পড়বো, যেমন ওয়ারেন হেস্টিংস, হোরেস উইলসন, তারপরে হওয়ার্ড ম্যাকেনজি, হেনরি প্রিন্সেপ, হেনরি কোলব্রুক, এনারা ছিলেন প্রাচ্যবাদী গোষ্ঠীর মধ্যে, ঠিক আছে, যারা দেশীয় ভাষায় শিক্ষাটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আর পাশ্চাত্যবাদী গোষ্ঠীর মধ্যে চার্লস গ্রান্ট, টমাস ব্যামিংটন মেকলে, এবারে ট্রাভেলিয়ান, আলেকজান্ডার ডাব। তো তোমরা জানবে যে রাজা রামমোহন রায়ও কিন্তু ইংরেজি ভাষার গুরুত্বটা মানে তিনি বুঝেছিলেন, যে মানে বাংলাকে যদি এগোতে হয়, ঠিক আছে, তাহলে ইংরেজি ভাষাটা অবশ্যই পড়তে হবে, ইংরেজি ভাষা নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। তো সেই নিয়েও তিনি কথা বলেছিলেন। তো দেখো, এই যদি প্রথমে দেখি প্রাচ্যবাদী যে গোষ্ঠী, তো মানে দেশীয় ভাষায় শিক্ষা গ্রহণ, সেই উদ্দেশ্যে কিছু ইনস্টিটিউট বা কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। যেমন 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা, এটা ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেছিলেন। তো কলকাতা মাদ্রাসা তৈরি হয়েছিল এই কারণেই যে যারা মুসলিম ছিল তারা যাতে আরবি ভাষাটা, ঠিক আছে, এই ভাষাটা শিখতে পারে, তো সেই জন্য কলকাতা মাদ্রাসা তৈরি করা হয়েছিল। নেক্সট হচ্ছে 1784-তে এশিয়াটিক সোসাইটি, স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে 1792 বারাণসী সংস্কৃত কলেজ, জোনাথন ডানকান দ্বারা প্রতিষ্ঠিত। আর 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ, লর্ড ওয়েলেসলি দ্বারা প্রতিষ্ঠিত। এই ফোর্ট উইলিয়াম কলেজের তৈরি করার পেছনে উদ্দেশ্য এটাই ছিল, যারা ইংরেজ যারা অফিসার ছিল, তো তাদেরকে দেশীয় ভাষায় শিক্ষা গ্রহণ মানে শিক্ষাদান করা। তো এটাই ছিল মূল উদ্দেশ্য। তো এই হচ্ছে প্রাচ্য আর পাশ্চাত্যবাদী শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে দুজনের মধ্যে তর্ক বিতর্ক, ঠিক আছে, যে দেশীয় ভাষা শিক্ষা গ্রহণটাই বেশি গুরুত্বপূর্ণ না পাশ্চাত্যবাদী শিক্ষা বিস্তারটা বেশি গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে ব্যাপার। তারপরে দেখো ইংরেজি শিক্ষা প্রসার। তো ইংরেজি শিক্ষার প্রসারে আমরা কিছু ইনস্টিটিউটের নাম জানবো, ঠিক আছে, যেগুলো ইংরেজি শিক্ষার প্রসারে মুখ্য ভূমিকা পালন করেছিল। যেমন হচ্ছে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। এই যে মিশনটা, ঠিক আছে, এর প্রধান উদ্দেশ্যই ছিল ইংরেজি শিক্ষাকে প্রাধান্য দেওয়া। এই যে মিশনটা, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে উইলিয়াম কেরি, মার্সম্যান, ওয়ার্ড, এই তিনজনকে তার জন্য একটা বিশেষ নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী। এটা পরীক্ষায় এসে থাকে, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। তারপর দেখো 1830 খ্রিস্টাব্দ নাগাদ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বলে একটা প্রতিষ্ঠান তৈরি হয়, যেটা বর্তমান নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ, যেটার প্রতিষ্ঠাতা হচ্ছে আলেকজান্ডার ডাফ। আর 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত হিন্দু কলেজ, যেটার এখন বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। তো এইগুলো মোটামুটি ইম্পর্টেন্ট শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো ইংরেজি শিক্ষার বিস্তারে প্রধান ভূমিকা পালন করেছিল। তো এবার দেখো দুটো বিশেষ জিনিস নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে মেকলে মিনিট আর একটা হচ্ছে ওডের ডেসপ্যাচ। তো মেকলে মিনিটটা হচ্ছে 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি স্যার উইলিয়াম বেন্টিংকের তত্ত্বাবধানে
ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835, এই আইন অনুযায়ী কি হয় না, ইংরেজি শিক্ষার বিস্তারে একটা আইন আনা হয়, যেটার মূল উদ্দেশ্য ছিল যে যারা উঁচু সমাজকে মানে প্রথমে শিক্ষিত করা হবে, তারপরে সেখান থেকে আস্তে আস্তে নিচু তলার যারা মানুষ তাদের মধ্যে এই শিক্ষাটা ছড়িয়ে পড়বে। আর এই যে মেকলে মিনিটটা আছে, এটার প্রধান উদ্দেশ্য যদি দেখি, এই যে চুইয়ে পড়া নীতি, তো এটার প্রধান উদ্দেশ্য ছিল সস্তার ক্লার্ক তৈরি করা। কারণ হচ্ছে যদি ব্রিটেন বা ইয়ে থেকে ইংল্যান্ড থেকে যদি ক্লার্ক নিয়ে আসা হয়, তাহলে কি হবে, খরচটা বেশি পড়বে, টাকা বেশি দিতে হবে। ঠিক আছে, আর আমাদের ইন্ডিয়ানদের মানে ভারতীয়দের যদি এইভাবে শিক্ষা দান করে যদি ক্লার্ক তৈরি করা যায়, তাহলে কি হবে, টাকাটা কম খরচ হবে। তো সেটাই ছিল উদ্দেশ্য। এটা হলো মেকলে মিনিট। ঠিক আছে, আর একটা হচ্ছে উডের ডেসপ্যাচ। এটা হয়েছিল, এটা আনা হয়েছিল 1854-তে। এটার যদি দেখি উডের ডেসপ্যাচ, সেটা হচ্ছে স্যার চার্লস উড একটা শিক্ষা কমিশন তৈরি করেছিল। ঠিক আছে, ইংরেজি শিক্ষার জন্য ভারতের ভবিষ্যৎ শিক্ষা পরিকাঠামো গঠনের উদ্দেশ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড, ঠিক আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কমিশন তৈরি করেন, যার সুপারিশ ছিল, মানে এরা বলেছিল যে কলকাতা, তারপরে হচ্ছে বোম্বাই, মাদ্রাজ, এই তিনটে স্থানে একটা করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তাছাড়া একটা স্বতন্ত্র শিক্ষা দপ্তরও প্রতিষ্ঠা করা হবে। এইগুলো ছিল মোটামুটি সুপারিশ। তারপরে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম কবে প্রতিষ্ঠিত হয়, দেখো 1857 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। আসল কথা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট দ্বারা তিনটে জায়গাতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। ফার্স্ট হচ্ছে কলকাতা, তারপরে বোম্বাই, আর হচ্ছে মাদ্রাজ। তো তিনটে জায়গাতেই হয় একই দিনে। তো এই বিশ্ববিদ্যালয় মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য যিনি ছিলেন, তিনি হচ্ছেন স্যার উইলিয়াম জেমস কলভিল। আর প্রথম ভারতীয় উপাচার্য যদি জিজ্ঞেস করে, তাহলে তোমরা বলবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট কে হন? প্রথম গ্র্যাজুয়েট হন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1858 খ্রিস্টাব্দে। আর যদি তোমাকে জিজ্ঞেস করে প্রথম মহিলা গ্র্যাজুয়েট কে ছিলেন, তাহলে সেটা হচ্ছে 1883 খ্রিস্টাব্দে পাস করে কাদম্বিনী গাঙ্গুলি আর চন্দ্রমুখী বসু, এই দুজন। দেখো এই কলেজে 1857 খ্রিস্টাব্দে তখন 27টি কলেজ ওর মধ্যে থাকছে। ঠিক আছে, তারপরে 1882-তে বেড়ে সেটা 72টা হয়ে যায়, তা 1901-এ সেটা 145। তো এইভাবে আস্তে আস্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কলেজের সংখ্যা বাড়তে থাকে। এই কলেজে একটা বৃত্তি দেওয়া স্টার্ট হয়, সেটা হচ্ছে 1868 খ্রিস্টাব্দ থেকে। সেটা হচ্ছে পিআরএস, যেটার পুরো নাম হচ্ছে প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ। ঠিক আছে, প্রেমচাঁদ রায়চাঁদ ছিলেন একজন বিখ্যাত ধনী ব্যবসায়ী। তিনি এই স্কলারশিপটা দিতে স্টার্ট করেন। ঠিক আছে, আর দেখো আরেকটা যেটা জানতে হবে, আশুতোষ বন্দ্যোপাধ্যায়, ইনি 1906 খ্রিস্টাব্দে ভাইস চ্যান্সেলর মানে উপাচার্য পদে আসেন। তো তারপর থেকেই 1908-এ বিশ্ববিদ্যালয়ে ছাপাখানা তৈরি হয়। তা 1909-এ বিশ্ববিদ্যালয়ে আইন কলেজ তৈরি হয়। তা 1914-তে বিজ্ঞান কলেজও তৈরি হয়। তো এই হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদম যত ইনফরমেশন দেওয়া সম্ভব ছিল এখানে দেওয়া আছে, তোমরা এগুলো দেখবে। দেখো নেক্সট যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। তো এই কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে 1835 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি। এই মেডিকেল কলেজের জন্য জমি যিনি দিয়েছিলেন, মতিলাল শীল একজন ধনী ব্যবসায়ী ছিলেন, তিনি মেডিকেল কলেজ তৈরির জন্য জমি দান করেন। ঠিক আছে, প্রথম বছর 50 জন ছাত্রকে নিয়ে চিকিৎসা বিদ্যার পঠন পাঠনের জন্য ভর্তি করা হয়, 50 জন ছাত্র। ঠিক আছে, দেখো এই মেডিকেল কলেজে ভেষজ উদ্ভিদের পড়াশোনা করানো, তারপরে হচ্ছে অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা নিয়ে ওষুধের গুণাগুণ ইত্যাদি অনেক মানে মেডিকেল যে সাবজেক্ট গুলো থাকে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করানো শুরু হয়। তারপরে এই কলেজে যেটা বিশেষ, যেটা মানে আর কি ভূমি প্রধান আর কি, যেটা রূপে আর কি জানো তোমরা, সেটা হচ্ছে শব ব্যবচ্ছেদ। ঠিক আছে, 1836 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় হিসেবে যিনি শব ব্যবচ্ছেদ করেছিলেন, মানে হচ্ছে পোস্টমর্টম যেটাকে বলে ইংরেজিতে, মধুসূদন গুপ্ত। ঠিক আছে, তাই মধুসূদন গুপ্ত সম্পর্কে আরেকটু তোমরা দেখে নিও, বইয়ে ইনফরমেশন পেয়ে যাবে। আর দেখো যদি জিজ্ঞেস করে যে প্রথম মহিলা শিক্ষার্থী কে ছিলেন মানে কলকাতা মেডিকেল কলেজে, তিনি হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি। আর এই যে কলকাতা মেডিকেল কলেজের সিলেবাস বা হচ্ছে পাঠ্যক্রম, ঠিক আছে,
এটা প্রথমে যেমন ছিল কলকাতা মেডিকেল কলেজে সেরকমই চলছিল। 1845 খ্রিস্টাব্দে যখন রয়্যাল কলেজ অফ সার্জনের পাঠ্যক্রম, ওই এই কলেজের যে পাঠ্যক্রম সেইটা অনুসারেই সিলেবাসটাকে আর কি পুনর্বিন্যাস করা হয়। তো এই হচ্ছে মোটামুটি কলকাতা মেডিকেল কলেজ নিয়ে আলোচনা। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমি বাকি যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করি যতদূর পর্যন্ত বোঝানো হলো ততদূর তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর ভিডিওটা যাদের ভালো লেগেছে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।